হাঁপাতে হাঁপাতে সাব ইন্সপেক্টর শঙ্কর পাথুরের চট্টানটার উপর থেকে নেমে এলো। অর্ধেক গোঁজা তার উর্দিটা ঘামে ভিজে চপচপ করছে। বড় রাস্তার একধারে দাঁড় করানো জিপটার কাছে এসে পকেটে হাত দিয়ে সে অবাক হয়ে গেল। এত কিছুর পরেও জিপের চাবিটা পকেটের ভেতরেই আছে। গাড়ি ছুটিয়ে দিয়ে নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা করলো শঙ্কর। স্টেশনে গিয়ে সবাইকে গুছিয়ে ব্যাপারটা জানাতে হবে, আরও ফোর্স নিয়ে ফিরে আসতে হবে এক্ষুনি। কিন্তু কিছুতেই মনে পড়ছে না সবটা ঘটনা। কি যেন নাম, বীরন। বীরনের নামটা মনে আছে, কিন্তু আর কে, আর কারা ছিল ওখানে? নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন দীপ্তনু চৌধুরীর লেখা গল্প খোখোশ। গল্পটি আমরা নিয়েছি চিনেপটকা ফেসবুক গ্রুপ থেকে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে বীরন, শঙ্কর ও জুরি। শুরু হতে চলেছে দীপ্তনু চৌধুরীর লেখা গল্প খোখোশ। অর্ধেক ঝুঁকে পড়ে ঘাড় থেকে টিনের ট্রাঙ্কটা খুব সাবধানে মাটিতে নামিয়ে রাখল বীরন। অমনি সারা গায়ের সমস্ত ধমনী বেয়ে একদলা চিনচিনে যন্ত্রণা গিয়ে জমাট হলো দুই হাঁটুতে। ব্যথায় কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেই কোন মাঝরাতে মাথায় বোঝাটা চাপিয়ে বেরিয়ে পড়েছিল। এখন ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। এইসব পাহাড় টিলা টঙ্কারের মধ্যে জন্মালেও এতটা পথ চড়াই উতরাই শেষ কবে করেছিল তা বীরনের মনে নেই। খাটো করে পড়া লুঙ্গির খুঁটটা খুলে মুখটা ভালো করে মুছে সে উঠে বসল। দিনের রোদ চড়ার আগেই কাজটা সারতে হবে তার। ট্রাঙ্কের আংটায় বাঁধা দড়ির গিঁট খুলে হ্যাঁচকা টান দিতেই ঢাকনাটা আলগা হয়ে গেল। ভেতর থেকে একটা চটের বস্তা বের করে সেটাকে উপুর করে দিল বীরন। হুমড়ি খেয়ে ঘাসের উপর ছড়িয়ে পড়ল কয়েকটা জিনিস। বাঁশের বাটওয়ালা একটা টাক্কাল, এক বোতল জল, বিশাল এক গাছা সরু পাটের দড়ি আর কঞ্চি দিয়ে তৈরি একটা খাঁচা। মাটিতে পড়তেই ছোট্ট খাঁচাটার ভেতর প্রাণপণে ডানা ঝাপটাতে লাগলো একটা পায়রা। খুব সুন্দর গাঢ় নীল রঙের পায়রাটা। জলের বোতলটা তুলে নিয়ে বীরন ঢকঢক করে অনেকটা জল তার গলায় ঢালল। ধুলো আর ঘামে জর্জরিত রংচটা ফতুয়াটা গায়ের থেকে খুলে মুট করে মোচড় দিতে ঝরঝর করে ঝরে পড়ল ঘাম। ট্রাঙ্কের উপর সেটাকে মেলে দিয়ে চারিদিকে নজর ঘুরিয়ে একবার জরিপ করে নিল সে। যতদূর দেখা যায় তার মধ্যে কোনো জনমানুষ নেই, থাকার কথাও নয় অবশ্য। সালেমা বাজার থেকে দক্ষিণে সবটাই রাবার বাগানের পাহাড়ি এলাকা। লুঙ্গা জমি ধরে হাঁটলে মাঝে মধ্যে এক ফালি সমতল ভূমি কোথাও বা দেখা দেয়। তাতে বরাবর ধানের চাষ হয়। সেই সব জমি ঠিকায় নিয়ে চাষবাস করে পেট চালায় বীরনের মতো খেটে খাওয়া ভূমিহীন কৃষকেরা। কিন্তু এতদূর দক্ষিণে সেসব সমতল আর নেই। আঠারমুড়া পাহাড় শুরু হয়ে গেছে। এখন যেখানে সে দাঁড়িয়ে আছে সেটাও একটা মাঝারি মাপের টিলার চূড়ো। তুন গাছের ছায়ায় ঢাকা পাহাড়ি জংলা চারপাশে। বন বিভাগের বাবুরাও কোনোদিন মারায়নি এ পথ। সেই অনাদিকাল থেকে
সময় যেন থেমে আছে এখানে। জন্তু জানোয়ার তো দূরের কথা, একটা পতঙ্গ পর্যন্ত নেই চৌহদ্দির ভেতরে। নেই গাছের ডালে পাখিদের আনাগোনা। এমনকি উপর দিকে মুখ তুলে চাইলেও কোনো পাখি দেখা যায় না আকাশে। যেন দুর্বাসার অভিশাপ। হয়তো তাই এই কুয়োটার কথা কেউ জানে না। দু চারজন যারা জানে তাদের কথাই কেউ বিশ্বাস করে না। এমনই একটা লোকের মুখে অনেক বছর আগে এর গল্প শুনেছিল বিরন। লাঙ্গির থেকে একদিনের পরিচয়, তার আগে পরে কোনোদিন সেখানে দেখতে পায়নি লোকটাকে। ভাগ্যিস বিরনের নেশাটা তেমন চাপেনি সেদিন। মন দিয়ে মাতাল লোকটার কথা শুনেছিল ও। মগপাড়ায় তার বাড়ি। ডাহুক ধরার কল বসাতে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। পাখিদের স্বভাব চরিত্র নাকি সে বুঝতে পারে। ন্যাড়া পাহাড়টার পেছনে এই দিকটায় পাখিদের আনাগোনা একদমই নেই। আর তাদের এই অদ্ভুত আচরণের কারণ খুঁজতে গিয়ে বিশাল বড় কুয়োর মতো এই গর্তটা আবিষ্কার করেছিল লোকটা। খুঁচিয়ে তার পেট থেকে কুয়োর গল্পটা সবটা বের করেছিল বিরন সেদিন। তারপর বাড়ি ফিরে সবটা নেশা নেমে যাওয়ার পরে কৌতূহল জমতে শুরু করেছিল তার হাত পায়ের আঙুলে। 3 দিনের মাথায় থাকতে না পেরে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল সে। তখন সে বিয়ের আগের পোষ না মানা উন্মত্ত বিরন। তবুও এই জায়গাটায় এসে গা ছমছম করেছিল, যেমন আজ আবার করছে। পেছন ফিরে কুয়াটার দিকে তাকালো সে। বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল। কোনো কোনো সময় নিস্তব্ধতা কানে ঝিম ধরিয়ে দেয়। এক বিন্দু বাতাস নেই, একটা পাতাও নড়ছে না কোথাও। সম্বিত ফিরে পেয়ে বিরন পায়ের কাছ থেকে 1 হাত সমান একটা শুকনো ডাল কুড়িয়ে নিল। পায়ে পায়ে এগিয়ে গেল কুয়োর মুখটার দিকে। কোনো কালেই বাঁধাই করা কোনো পাতকুয়ো ছিল না এটা। টিলার চূড়ায় কেউ কুয়ো খোদাই করে না, তাও আবার কিনা এত বড় মাপের। কম করেও 10 হাত চওড়া হবে কুয়োর মুখটা। জংলি ফার্ন আর শুকনো শেকড়ের আস্তরণ মুখের কাছে এসে থেমে গেছে। আলো আঁধারিতে গর্তের গায়ে যতদূর দেখা যায় শুধুই শুকনো পাথুরে মাটি। আর তারপরেই একটা সর্বভুক অন্ধকার। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না বিরন। বরফের চেয়ে ঠান্ডা একটা তরঙ্গ খেলে গেল কোমর থেকে মেরুদণ্ড বেয়ে 2 কানের পাতায়। শিরশির করে উঠল সারা গা। ডান হাতে শুকনো ডালটা গর্তের মধ্যে ছুঁড়ে দিল সে। তারপর 2 কদম পিছিয়ে এসে কান পাতল, কিন্তু কোনো শব্দ পেল না। আরেকটু পিছিয়ে এসে 1 টুকরো লাল মাটির ঢেলা তুলে নিয়ে ছুঁড়ল। এমনভাবে মারল যাতে দেয়ালের গায়ে ধাক্কা খেতে খেতে নিচে যায় সেটা। এইবারে আওয়াজ হলো 3 বার, 4 বার, 5 বার। কিন্তু তারপরে সেই আওয়াজও তলিয়ে গেল। কোথায় গিয়ে যে ঠেলাটা থামল তার বোঝা গেল না। পেছন ফিরে ট্রাঙ্কটার কাছে এসে পায়রার খাঁচাটা তুলে নিল সে। এবার মোচড় দিয়ে খাঁচার মুখটা একটু খুলে ডান হাতের কবজি গলিয়ে দিল খাঁচার ভেতরে। সন্ত্রস্ত পাখিটার ঘাড় মুঠোই করে ধরে চট করে পাকিয়ে দিল 1 প্যাঁচ। সঙ্গে সঙ্গে ডানা ঝাপটানো মন্থর হয়ে এলো পাখিটার। মরা পায়রাটাকে খাঁচা থেকে বের করে এনে তার একটা পায়ে বিরন শক্ত করে বাঁধল পাটের দড়ির একটা মাথা। তারপর বিশাল বড় দড়ির গাছাটা কাঁধে তুলে নিয়ে আবার এগিয়ে গেল গর্তটার দিকে। একটা দূরত্ব বজায় রেখে পায়রাটাকে ঢিল দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে দড়ির গাছাটা আলতো করে ধরে রাখল সে। তারপর
লাটাইয়ের মতো দড়ির পাক খুলতে থাকলো। নাড়ুর দোকানের ছেলেটা বলেছিল সালেমা বাজার থেকে বীরনের বাড়ি পর্যন্ত লম্বা দড়ি হয় একটা গাছায়, কিন্তু আস্তে আস্তে সেটাও ফুরিয়ে যেতে লাগলো। ছোট্ট পাখিটার ওজন এখনো বোঝা যাচ্ছে দড়ির টানে, কিন্তু একটা সময় পুরো গাছা খালি হয়ে যেতেই বীরন খপ করে শেষ প্রান্তটা মুঠোয় ধরল। কুয়োর তল তখনও পাওয়া যায়নি। ছেড়ে দিতেই সাপের লেজের মতো ঢেউ খেলিয়ে অন্ধকারে সিঁধিয়ে গেল দড়িটা। বুকের থুকপুকুনি বেড়ে গেছে বীরনের। কান পাতলে স্পষ্ট শোনা যায় এই শুনশানের মধ্যে। ঝুঁকে পড়ে মাটিতে বসে 7-5 ভাবতে লাগলো সে। আগেরবার যখনও এসেছিল তা প্রায় 19-20 বছর আগের কথা। সেবার সঙ্গে করে কিছুই নিয়ে আসেনি। এমন একটা গাঁজাখুরি গল্পের উপর পুরোপুরি ভরসাও তো করা যায় না। কিন্তু ওই অপরিচিত মাতাল লোকটার কথা মতো মগপাড়ায় এসে তার বাড়িটা ঠিক খুঁজে বের করেছিল বীরন। দেখতে পেয়েছিল তার কুকুরটাকেও। চোখের সামনে ভেসে উঠল সেদিনের ঘটনাটা। গলায় মাফলারের মতো সাদা ছোপওয়ালা কুকুরটা বারান্দার খুঁটোর সঙ্গে বাঁধা। বাঁশের বেড়া দেওয়া উঠোনের কোণায় একফালি দরজা। সেই আজিয়ে রাখা দরজার দিকে অপলক তাকিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে কুকুরটা। বেড়ার বাইরে থেকে উঁকি দেওয়া বীরনের দিকে কোনোই ভ্রুক্ষেপ নেই তার। কিছুক্ষণ অপেক্ষার পর ঘরের ভেতরটা দুপুরের দিবানিদ্রায় ঝিমিয়ে পড়তেই চোরের মতো পা টিপে টিপে উঠোনে উঠে এলো বীরন। খুট করে দড়িটা হালকা করতেই কুকুরটা আপনা আপনি চলতে শুরু করলো তার সঙ্গে। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই লাগোয়া মগপাড়ার ছোট ছোট খান 50 কাঁচা ঘর। বড় রাস্তার উল্টো দিকে ছোট্ট একটা খাড়া চাট্টান। টিলার গা কেটে রাস্তা বানানো হয়েছিল। কাছাকাছির মধ্যে একটু নিচু চড়াই খুঁজে অল্প কসরত করে চাট্টানের চূড়ায় উঠতে হলো বীরনকে। কুকুরটাকেও টেনে তুলল। ওপাশে আবার ঢালু জমি। উপর থেকে যতদূর দেখা যায় তার মধ্যে কোনো জনবসতি নেই। হাতটা চোখের উপর মেলে ধরে ছাউনি করে দূরের দিকে ভালো করে তাকাতেই ন্যাড়া পাহাড়টা তার চোখে পড়ল। তার পেছনেই কোথাও আছে কুয়োওয়ালা ঢিবিটা। হেঁটে যেতে হবে অনেক দূর। দিশারি আছে, সেই পথ চিনিয়ে দেবে। চলতে চলতে এক সময় ঝোপঝাড় পেরিয়ে কুয়োটা খুঁজে বের করল বীরন। একটা পাথর ছুঁড়ে দেখল কুয়োর ভেতরে। কোনো শব্দ পেল না। কুকুরটা আরও এগিয়ে যেতে চাইছে। গলায় বেঁধে রাখা দড়িতে টান পড়ছে। ছেড়ে দিতেই সে গর্তের মুখের কাছে ছুটে গেল। একটা অস্বস্তি বুকে খামচে ধরল বীরনের। এতক্ষণ যে অলৌকিকের প্রমাণ খুঁজে বেরিয়েছে সেটা হাতের কাছে পেয়েও ভয় হচ্ছে বিশ্বাস করতে। আনমনে 1 পা 2 পা করে এগোচ্ছিল কুকুরটা। হঠাৎ করেই পা ফসকে গর্তের ভেতর পড়ে গেল। অতর্কিতে বুকের ভেতর একটা বোমা ফাটল মনে হলো বীরনের। একবার কাছে ঘেঁষে নিচের দিকে তাকিয়ে দেখার অদম্য কৌতূহল অস্বীকার করতে পারল না। কানে কেন যেন ঝিম ধরে আছে। আদৌ কি নৈঃশব্দ এতটাই নিরেট, নাকি নাকি তারই কানের সমস্যা? কে জানে। খুব সাবধানে পা ফেলে কুয়োর মুখের কাছে এসে দাঁড়িয়ে নিচে তাকাতেই গাটা ছমছম করে উঠল ওর। অতলান্ত খাদের মাঝখানে দলা পাকানো অন্ধকারের ওই পার থেকে কেউ যেন
একইভাবে তাকিয়ে আছে তার দিকে, যেন যেন বহুকালের অভুক্ত কোনো বৈজাতিক পিশাচ। কুকুরটাকে আর দেখা গেল না। হঠাৎ খেয়াল হলো যে নিজের অজান্তেই তার পায়ের পাতা এগিয়ে যাচ্ছে খাদের দিকে। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো দিকে ছুটল বিরন। এক ছুটে ফিরে এলো বড় রাস্তায়। ঘেমে নিয়ে গেছে সারা গা। সাইকেলটা দাঁড় করানো ছিল মগপাড়ার মুদি দোকানটার কাছে। সেটা আনতে গিয়ে দূর থেকে ওই মাতাল লোকটাকে দেখতে পেল তার বাড়ির উঠোনে। উদ্ভ্রান্তের মতো সে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলি? তার কুকুরটাকে। কোথায় গেলি? কোথায় গেলি? সেদিন লাঙ্গির থেকে এই লোকটা বলেছিল কিছুদিন আগে তার কুকুরটা মারা যাওয়ার পর নাকি তাকে ওই গর্তটাই ফেলে এসেছিল সে। তার ঠিক 2 দিন পরে ফিরে এলো তার মরা কুকুর। নিজে নিজেই ফিরে এসে বারান্দায় উঠে বসেছিল তার নির্দিষ্ট খুঁটির ধারে। আগের স্বভাবগুলো কিছুই ছিল না তার মধ্যে। শুধু হাঁটতে বেরোলে কেবলই বড় রাস্তার দিকে যেতে চাইতো। রাস্তায় নিয়ে গেলে উল্টো দিকের চট্টানের দিকে তাকিয়ে থাকতো। উপায় না পেয়ে গাঁয়ের বুড়ো মোড়লকে একান্তে সে জানিয়েছিল সব কিছু। মোড়ল আবার বেশি কিছু জিজ্ঞাসা না করেই ওকে এক কথায় বারণ করে দিয়েছিলেন কুয়োর দিকটা মারাতে। মোড়লের কথার কেউ অন্যথা করে না। হঠাৎ দানা ঝাপটানোর শব্দে জেগে উঠল বিরন। এদিক ওদিক চাইল। স্মৃতির মন্থনে বিরাম পড়ল তার। গর্তের দিকে তাকাতেই দেখতে পেল ভেসে উঠছে মরা পায়রাটা। পায়ে জড়ানো পাটের দড়িটা তখনও ঝুলছে। তুন গাছের একটা ডালে উড়ে বসল পায়রাটা। নখ দিয়ে খুঁটিয়ে দড়ির গিঁটটা আলগা করতে লাগলো। মাটিতে লুটিয়ে পড়ল দড়িটা। অন্য প্রান্তটা এখনো ঝুলে আছে গর্তের ভেতরে। পাখিটা উড়ে যেতেই উঠে দাঁড়িয়ে পড়ল বিরন। ট্রাঙ্কের ডালাটা খুলে উল্টে দিয়ে ভেতরে তাকালো। পাতানো একটা চাদর তুলে নিতেই বোটকা গন্ধটা নাকে ধাক্কা দিল। একটা শূন্য করে দেওয়া কষ্টে মুখটা কুঁচকে এলো তার। মাটা সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে মেয়েটাই তার একমাত্র সহায় সম্বল ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় হঠাৎ দাস্ত বমি শুরু করে জুড়ি, বিরনের মেয়ে। সালেমার প্রাথমিক হাসপাতালটা পর্যন্ত নিয়ে যাওয়ার সময় পেল না বিরন। ডাক্তার নাড়ি দেখেই জবাব দিয়ে দিলেন। তারপর সরকারি নথিপত্র তৈরি করতে গেছিলেন বিরনকে দাঁড় করিয়ে। সবার অলক্ষ্যে জুরির নিথর দেহটা কোলে নিয়ে পালিয়ে এসেছিল সে। যে মায়াবী রূপকথার গল্প নিজের পেটে হজম করে ভুলে গিয়েছিল এতকাল, সেটা যেন প্রতিবর্ত ক্রিয়ার মতো মনে পড়ে গেল। তারপর আর কিছু করার ছিল না। টিনের ট্রাঙ্কটা মাথায় চাপিয়ে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়েছিল মাঝরাতেই। জুরির দেহটা হাতে তুলে নিয়ে বিরন এসে দাঁড়ালো কুয়োর কাছে। 1 ফোঁটা জল নেই এখন তার চোখে। জুরির মুখটার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসল সে। মুখের থেকে একটু চুল সরিয়ে একটু আদর করে দিয়ে মেয়েকে ঘাসের উপর রেখে দিল। তারপর তার পেটের উপর একটা চুমু খেয়ে বলল, ফিরে আসিস মা, ফিরে আসিস। বলেই ছোট্ট ছিপছিপে শরীরটায় একটা ধাক্কা দিতে সেটা গড়িয়ে পড়ল খাদের নিচে।
অনেকটা আলো হয়ে গেছে এতক্ষণে, তাতে অন্ধকারটা একটু পিছিয়ে গেল শুধু, কিন্তু এখনো আশেপাশের সব কিছু যেন শুষে নিচ্ছে সেই অন্ধকার। জুড়িকে সে কপ করে কিলে ফেলল। হাঁটু গেড়ে সম্মোহিতের মতো কিছুক্ষণ গর্তের দিকে চেয়ে রইল বিরন। তার উপরের শরীরটা আরো গভীরে দেখতে এগিয়ে এসেছে গর্তটার উপরে। খুব মন দিয়ে শুনলে একটা চাপা গুঞ্জনের শব্দ শোনা যায়, ভারী একটানা গম গম শব্দ। পায়ের তলার মাটি যেন তার সঙ্গেই তাল মিলিয়ে থরথর করে কাঁপছে, যেন অনেক দূরে কোথাও ধুঁকছে একটা বিশাল বড় হৃৎপিণ্ড। বিরন উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করেই কোত্থেকে যেন এক ঝাঁক পায়রা এসে ঝাঁপ দিল গর্তের ভেতরে। মাছরাঙা যেমন জলে ঝাঁপটায় তেমন ভাবে। বিরনের চোখ এড়ায়নি সামনের প্রথম পায়রাটার গায়ে সেই সুন্দর গাঢ় নীল রং। কই হাঁ করো দেখি। ফুটফুটে বাচ্চা মেয়ে, তবু চোখে মুখে পার্থক্যের নিথরতা। পলক পড়ছে না ওর, মুখে একটা শব্দ করেনি এখানে আসার পর। ক্লিনিকের ছোট্ট বিছানাটার উপরে পা ঝুলিয়ে বসে আছে, অথচ ছোট্ট পা দুটো তুলছে না। একদৃষ্টে সেই তাকিয়ে আছে টেবিলের উপরে রাখা ব্যালেন্সিং শো পিসটার দিকে। একটা পিনের উপর ঠোঁটের ডগায় দাঁড় করানো একটা বাজ পাখি, ডানাগুলো সামনের দিকে তাক করা। ছুঁয়ে দিলেই দুলতে থাকে বাজ পাখিটা। বাসি খাবার খেয়েছিল? এমার্জেন্সিতে ডিউটিরত তরুণ ডাক্তার জিজ্ঞেস করলেন। না তো ডাক্তারবাবু, কাল দুপুরে তো আলু সিদ্ধ ভাত খেয়েছিল, তারপর বিকালবেলা নারকেল দিয়ে 2টা মুড়ি খেলো ডাক্তারবাবু। সন্ধ্যার পর হঠাৎ বমি শুরু করল, 2-3 বার হইল জানেন, তারপর থামলো। সেই থেকে এমন চুপ মেরে বসে আছে, ওর পেটে ব্যথা হচ্ছে কিনা জিজ্ঞাসা করছি, সাড়াই দিচ্ছে না ডাক্তারবাবু, সাড়াই দিচ্ছে না। বলল বিরন। আজকে কিছু খেয়েছে? হ্যাঁ, ওই খিচুড়ির মতো করে একটু খাওয়াইছিল। কিছু একটা বিষাক্ত জিনিস পেটে গেছিল নিশ্চয়ই, তাই বমি করেছে। যাকে যাই ছিল বেরিয়ে গেছে। এখন পেটে কোনো রকম অসুবিধা আছে বলে তো মনে হচ্ছে না। তবু পায়খানার পরীক্ষাটা লিখে দিচ্ছি, আর গায়ে তো জ্বর আছে দেখছি, তার ওষুধ লিখে দিচ্ছি। বলে একটু এগিয়ে এসে গলা নামিয়ে ডাক্তার বললেন, ভয় পেয়েছে কিছু একটা? মারধর করনি তো? না না বাবু, জুরি আমার লক্ষ্মী মেয়ে, কোসমিনকালে ওয়ার গায়ে আমি হাত তুলি নাই। ও আর অন্য কিছু হয়েছে ডাক্তারবাবু, ও আর অন্য কিছু হয়েছে। আপনি ভালো করে আর একটু দেখুন ডাক্তারবাবু, আপনি ভালো করে আর একটু দেখুন। বলতে বলতে বিরন তার হাত দুটো মুঠ করে বুকের উপর তুলে ধরল। ডাক্তারটি সেদিকে আমল না দিয়ে বলে উঠলেন, না, আর কিছু দেখার নেই। আজকের রাতটা অ্যাডমিট থাকুক। পালস রেটটা কম আর চোখের পুতলি নড়ছে না। সকালে বড় স্যার এসে দেখে বলবেন। বাচ্চার নাম আর বয়স বলো। জুরি ডাক্তারবাবু, জুরি লুসাই, 7 বছর। আচ্ছা ডাক্তারবাবু, আমিও থাকবো তো ওর সঙ্গে? আমিও থাকবো তো? না না, মহিলাদের ওয়ার্ডে রাখতে হবে তো। তুমি 9টার পরে থাকতে পারবে না, আবার সকাল 6টায় আসতে পারবে। নাও, এই ওষুধগুলো নিয়ে এসো, আমি ওকে ওয়ার্ডে পাঠাচ্ছি। প্রেসক্রিপশনটা মুখের উপর তুলে ধরলেন ডাক্তার। বাধ্য ছেলের মতো সেটা নিয়ে বিরন বেরিয়ে গেল। ভর্তির খাতায় নামধাম লিখিয়ে ওষুধ আর পথ্য নিয়ে ফিরে এসে দেখতে পেল জুরি সেই তার স্থির পা দুটো ঝুলিয়ে বসে আছে ওয়ার্ডের বিছানায়। একটা বিশাল বড় ঘরের মেঝেতে সারি সারি লোহার খাট। জেলা হাসপাতালের জেনারেল ওয়ার্ড। বেশ ভিড়। বিরনকে ঢুকতে দেখে আশেপাশের কয়েকজন নড়ে চড়ে সংযত হলেন।
একটি অল্প বয়সী নার্স বিরনের সঙ্গে সঙ্গে আসছিল, দেখি দেখি উঠুন উঠুন, আর অন্যদের পরিবারের লোকজনকে তাড়াচ্ছিল। চলুন সবাই, সময় হয়ে গেছে। জুরির বিছানার কাছে এসে নার্স মেয়েটা বিরনকে জিজ্ঞাসা করলো, ওর মা কোথায়? নাই। ও, আসলে ওর সঙ্গে কেউ থাকতে পারলে ভালো হতো। আমাদের কথায় রাগ করছে না। একা থাকতে পারবে তো? না না, ও লজ্জা পাচ্ছে বোধহয়, লজ্জা পাচ্ছে। আমি ওকে রাতে খাওয়াইন সোয়াইন দিয়ে যাব। আর বলছিলাম আমি বারান্দাটাতে থাকবো। হ্যাঁ, রাতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাক দিবেন। হ্যাঁ, আমাকে ডাক দিবেন, ওখানটাতে থাকবো, বারান্দাটাতে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি সারুন, সময় হয়ে গেছে কিন্তু। বলেই ঘরময় টহল দিতে বেরিয়ে গেল মেয়েটা। খাইয়ে দেওয়ার সময় প্রথমে মুখ সরিয়ে নিচ্ছিল জুরি, তারপর মুখে নিল। ছোট্ট একটা হাঁ করল, কথা এখনো বলছে না। বারবার কিছু জিজ্ঞেস করলে শুধুই মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বেশি কথা না বাড়িয়ে খাইয়ে দাইয়ে তাকে শুইয়ে দিল বিরন। মাঝখানে সিস্টারটি এসে ওষুধগুলো খাইয়ে দিল জুরিকে। বাইরে এসে বেঞ্চিতে বসে বারান্দার এদিক ওদিক একবার দেখে নিল বিরন। তারপর হঠাৎই টুকরে কেঁদে উঠল। ছোটখাটো শরীরটা ভাঁজ করে হাঁটুর ভেতর মুখ লুকিয়ে ফেলল। সেভাবেই হেলে বেঞ্চিতে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকলো সে। একটু পরে শান্ত হয়ে বাইরে উঠোনে গিয়ে বিড়ি ধরালো একটা। এমার্জেন্সিতে রাতের শিফটে নতুন ডাক্তারবাবু এসেছেন। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বিরন তাকে দেখতে পেল। টেবিলের উপরে রাখা সেই ব্যালেন্সিং শো পিসটা নিয়ে কিছু একটা করছেন ডাক্তার। কিছুক্ষণ লক্ষ্য করে বিরন বুঝতে পারল যে বাজ পাখিটা আগের মতো আর ভেসে থাকছে না, লেজের দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে বারবার। শেষ রাত্রে কখন ঘুম এসেছিল বিরন টের পায়নি। ঠিক করে ভোর হওয়ার আগেই বেঞ্চিতে উঠে বসল সে। জানলা দিয়ে উঁকি দিয়ে জুরির বিছানাটা দেখা গেল না। ফিরে এসে বসলো আবার। 6টা বাজতে আরও ঘণ্টাখানেক বাকি। গতকাল ঘরে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়েছিল। ফাঁকা বাড়িটাতে ফিরতে ইচ্ছেই করছিল না। দূর থেকে উঠোনের খাটিয়াতে চুপ করে বসে থাকতে দেখেছিল জুরিকে। এক ছুটে তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে তুলে নিয়ে কোলে চেপে ধরে বিরন। মুখে কোনো শব্দ বেরোলো না, হাত পা কেমন কাঁপতে থাকলো। সে ফিরে আসার আগেই চুরি কি করে যেন ফিরে এসেছে। মেয়েকে আবার খাটিয়ায় বসিয়ে দিয়ে মাটিতে পা ছড়িয়ে বসে পড়ল বিরন। সব উপরওয়ালার খেল। খাটিয়ার গায়ে হেলান দিয়ে সে পাশ ফিরে তাকালো। জুরির মুখে কোনো হাবভাব নেই, কথার জবাব দেয় না, খোঁচা দিলে ফিরে তাকায় না। তারপর রাত করাতেই সে ঠিক করল জেলা হাসপাতালে দেখিয়ে আসবে জুরিকে একবার। সালেমার হাসপাতাল থেকে কাল জুরির দেহ নিয়ে পালিয়ে এসেছিল। ওরা খবর পেলেই কেলেঙ্কারি। তার জন্যে অবশ্য ভেবে রেখেছে বিরন, বলবে লাল টিলার কোনো সাধু বাবাকে ধরে এনেছিল, জুরিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সাধু। ডাক্তাররা সাধারণত এইসব শুনলে তর্ক করা ছেড়ে দেয়। এসব ভাবতে ভাবতে হঠাৎ ওয়ার্ডের ভেতর থেকে হইচই কানে এলো। মহিলার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। দড়াম করে দরজা খুলে একটা মহিলা হতভম্ব মুখে বেরিয়ে গেল। পেছন পেছন দুটো নার্স। তাদের একটির সঙ্গে কাল রাতেই কথা হয়েছিল বিরনের। সেই মেয়েটা তার কাছে এসে অস্থির হয়ে জিজ্ঞাসা করল, একটা বাচ্চা মেয়েকে দেখেছেন এদিক দিয়ে যেতে? আগে কোন বাচ্চা? ওই 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 মহিলার মেয়ে, আপনার মেয়ের থেকে একটু ছোট। না না, আমি কাউকে দেখি নাই, আমি কাউকে দেখি নাই, বলি আমি কাউকে দেখি নাই। হুড়মুড়িয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকলো বিরন।
জুরির বিছানা খালি। বাকি নার্সরা সবাই অন্য মেয়েটার ব্যাপারে ব্যস্ত হয়ে জটলা করছিল। বীরনের চিৎকার শুনে জুরির কথা খেয়াল হলো তার। আরেকটা নার্স ছুটে গেল খবর দিতে, কিন্তু এরা কিছুই করতে পারবে না। জুরি কোথায় গেছে বীরন তা জানে, আর বাচ্চা মেয়েটাকেও সেই নিয়ে গেছে। মানে জুরি নিজেও আবার ঝাঁপ দেবে কুয়োর মধ্যে? না, আরেকবার হারাতে পারবে না বীরন জুরিকে। যে করেই হোক জুরির আগে গর্তটার কাছে পৌঁছতে হবে বীরনকে। কতক্ষণ আগে বাচ্চা দুটো বেরিয়েছে, এতক্ষণে কতদূর পৌঁছেছে সেসব হিসেব করার আর সময় নেই। বীরন সোজা ছুটে গেল একতলার অফিস ঘরে, যেখানে জটলাটা বেঁধেছে। কম্পিউটারের স্ক্রিনের উপরে হুমড়ি খেয়ে পড়েছে সবাই। তাকে এগিয়ে যেতে দেখেই কেউ একটা বলে আরে উঠল। আরে এ তো অন্য মেয়েটার বাবা। তখনকার সেই উদ্ভ্রান্ত মহিলাটি অমনি মারমুখী হয়ে ছুটে এলো। আমার মেয়ে কোথায়? কোথায় রেখেছিস তোরা ওকে? কোথায় রেখেছিস তোরা ওকে? কোথায় রেখেছিস? মহিলাটির মাথার উপর দিয়ে বীরন অফিস ঘরের কম্পিউটারে ছোট করে দেখতে পেল রাতের অন্ধকারে বাচ্চা মেয়েটার হাত ধরে জুরি হেঁটে যাচ্ছে বারান্দা দিয়ে। পাশাপাশি পুবের আধ ভাঙা পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে ওরা দুজন। দেখুন দেখুন, আমি জানি আমার মেয়ে কোথায় গেছে। আর সময় মতো না পৌঁছালে আমি তাকে আর ফিরে পাবো নাই। আমি কিছুতে আর ফিরে পাবো নাই। আপনিও পাবেন নাই আপনার মেয়েকে, আপনিও পাবেন নাই। আমাদের কাছে আর সময় নাই, একদম সময় নাই আমাদের কাছে। একেবারে সময় নাই। চলেন, সময় নাই। সাথে সাথেই মহিলাটির চোখ মুখে হতাশা উবে গিয়ে তৎপরতা ফুটে উঠল। ইনচার্জের উপর হম্বিতম্বি করে তক্ষুনি অ্যাম্বুলেন্স আর ড্রাইভারের ব্যবস্থা করালেন। বাড়িতে ফোন করে স্বামীর সঙ্গে কথাও বলে নিলেন তিনি। মগপাড়ার ঠিকানাটা বীরনের থেকে নিয়ে তাকে জানিয়ে দিয়েই ছুটলেন মহিলা। ড্রাইভারের সঙ্গে হাসপাতালের একটি বয়কে পাঠিয়ে দিলেন ওয়ার্ডেন। গাড়িটা চলতে শুরু করতেই গর্জে উঠলেন মহিলা। কোথায় গেছে ওরা? সব কিছু গুছিয়ে বুঝিয়ে বলতে পারল না বীরন, কিন্তু সারমর্ম মোটামুটি বোঝা গেল। তার গাঁজাখুরি কথাগুলো কেউ উড়িয়েও দিতে পারছিল না। বানিয়ে এমন একটা গল্প বলতে পারবে, বীরনের চেহারা দেখে এ কথা বিশ্বাস হয় না। চোখে মুখের উন্মাদনায় এক বিন্দু ছল নেই। সেই মগপাড়ার বড় রাস্তায় চট্টানটার গায়ে একটা পুলিশের জিপ এসে দাঁড়িয়েছে। দুটো কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে একটি অচেনা লোক সেই গাড়িটাতে বসে অপেক্ষা করছিল। বীরনদের অ্যাম্বুলেন্সটা থামতেই তারা জিপ থেকে নেমে পড়লেন। মহিলাটির স্বামী পুলিশ নিয়ে এসেছে, কিন্তু তার তোয়াক্কা করে না বীরন। আগে জুরিকে বাঁচাতে হবে। অফিসার শঙ্কর ভেবেছিল বীরনকে ধরে সবার আগে একটু উত্তম মধ্যম দেবে, কিন্তু অ্যাম্বুলেন্স থেকে নেমেই বীরন এক ছুটে উঠে গেল চট্টানের উপর। বাকিরা ওর মুখে চাওয়াচাওয়ি করছে। বীরন একবার পেছন দিকে তাকিয়ে সবাইকে ইশারায় ডাকল। হাসপাতালের বয় আর ড্রাইভারটি এগিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় চট্টানের উপর চড়তে লাগলো। মহিলাটি এগিয়ে আসতে তার স্বামীটি কষ্টে মষ্টে সাহায্য করলেন তাকে। বাকিরাও বিনা বাক্য ব্যয়ে পিছু নিল। পাহাড়ের ম্যারম্যারে একঘেয়েমির মধ্যে এমন একটা চমক রোজ জোটে না। পথে ভদ্রমহিলা আর হাসপাতালের বয়টি মিলে গাড়িতে শোনা সব কিছু ইন্সপেক্টর আর বাকিদের কোড়া থেকে শোনালেন। মগপাড়ার লোকটা, তার কুকুর, বীরনের পায়রা, তারপর চুরির ফিরে আসা, সব কিছু। একটু আগে চলেছে বীরন। শঙ্কর কোমরে ঝোলানো তার পিস্তলটায় একবার হাত বুলিয়ে নিল। চোখ ঘুরিয়ে সাবধানে একবার দেখে নিল চারপাশটা। এরকম পুলিশ ধরার কলের কথা শুনেছে সে সিনিয়রদের কাছে। 80-90-এর দশকে এইসব এলাকা যথার্থই মগের মুল্লুক ছিল। বীরনের পেছন একসঙ্গে চলতে শঙ্কর বলল, পরশু রাতে সালেমার প্রাথমিক হাসপাতাল থেকে বাচ্চার শব নিয়ে পালিয়ে গিয়েছিল কেউ। তুই কি সেই লোক? মরা বাচ্চাকে বাঁচিয়ে তুললি? এসব সত্যি কথা?
পাপ করেছি কর্তা, পাপ করেছি। উপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি, কিন্তু কিন্তু এই মা হারামিয়াটা ছাড়া যে আমার আর কিছু নাই কর্তা, কিছু নাই। শাস্তি হইলে আমার হোক কর্তা। মেয়েটাকে আপনি বাঁচান কর্তা, মেয়েটাকে আপনি বাঁচান, মেয়েটাকে বাঁচান কর্তা, মেয়েটাকে বাঁচান। কিন্তু তোর মেয়ে আবার ওই গর্তের কাছে কেন ছুটে যাচ্ছে? কুয়াটো যে উহাকে টাইনছে কর্তা, কুয়াটো যে উহাকে টাইনছে। ওই লোকের কুকুরটা এত বছর আগের কথা, আমার মনে হয়েছিল, কিন্তু আমি অত খেয়াল করি নাই। কিন্তু সে কুকুর ইচ্ছা করে ওই গর্তে ঝাঁপ দিয়েছিল, পথ চিনিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। তারপর আমার মরা পায়রাটা বেড়াই এলো গর্তের ভিতর থেকে, বেড়াই এলো। কিন্তু যেই আমি জুড়িকে ওর মধ্যে দিলাম, পরক্ষণে সে পায়রা আবার ফিরে এসে গর্তের ভিতর হারাই গেল, আবার হারাই গেল। সময় থাকতে বুঝি নাই কর্তা, সময় থাকতে বুঝি নাই। যারা প্রাণ ফিরে পায় তাদের ও কুয়া টানে কর্তা, বস করিয়ে নেয় ওই কুয়াটা, বস করিয়ে নেয়, পুরা বস করে নেয়। সাব ইন্সপেক্টরদের পদে চাকরি শুরু করার আগে এমন কথা হেসে উড়িয়ে দেওয়া চলতো, কিন্তু গত 10 বছরে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে শঙ্করের। তাই সতর্ক হয়ে ও পিছু পিছু চলতে থাকলো। এক সময় তুনবনের টিলাটা দেখতে পাওয়া গেল। বাকিদের আগলে রেখে বীরনের পিছনে চলতে চলতে খাপ থেকে বন্দুকটা খুলে হাতে নিল শঙ্কর। উপরের সমতল জমিটা সবার আগে বীরনের চোখের সমান্তরালে আসতেই সে ছুটে গেল সামনে। বাকিরা পেছন পেছন উপরে উঠে এসেই দেখতে পেল দৃশ্যটা। জুড়ি আর হাসপাতালের ওই বাচ্চা মেয়েটা হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে গর্তের মুখের কাছে। পাশাপাশি আরও 3টে অচেনা আদিবাসী মুখ। সবাই মিলে গর্তের মুখে গায়ে গায়ে দাঁড়িয়ে অর্ধেকটা বলয় তৈরি করে আছে। বাচ্চাটির বাবা ছুটে গেলেন বীরনের পিছু পিছু, মেয়েটাকে হ্যাঁচকা টান দিয়ে গর্তের কাছ থেকে সরিয়ে আনলেন। বীরনও কোলে তুলে নিল জুড়িকে। বাকিরা দৌড়ে এলো কাছে। জুড়ি, মা আমার, জুড়ি, জুড়ি, জুড়ি মা। জুড়িকে কাল সকালে এই গর্তে ফেলে দেওয়ার পর থেকে ঘরে ফিরে যাওয়ার পর তাকে আবার দেখতে পাওয়ার মাঝখানের সময়টুকুর কিছুই মনে পড়ছিল না বীরনের এতক্ষণ। এবার গর্তটার কাছে ফিরে আসায় সবটা মনে পড়ল। পায়রার ঝাঁকটা কাল গর্তের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই শরীরটা অবশ হয়ে এসেছিল তার। গমগম শব্দটা আরও তীব্র হচ্ছিল। সারাদিন খাটুনির পর নরম বিছানা যেমন হয়, পাতালের এই সুড়ঙ্গটাকে তেমনই দুর্বার মনে হচ্ছিল বীরনের। মনে হচ্ছিল সব কষ্ট ছেঁকে নিয়ে আরামের একটা প্রলেপ মেখে দেবে এই অন্ধকার। জুড়ি ফিরে আসবে, তার ছোট্ট জগৎটা আবার আগের মতো সবুজ হয়ে উঠবে। ভাবতে ভাবতেই একটা পা বাড়িয়েছিল সে। এতক্ষণে সব মনে পড়েছে। কাল বিকেল থেকেই কেমন যেন একটা হালকা হালকা লাগছিল। কোত্থেকে সারাক্ষণ বাসি ভেজা কাপড়ের একটা গন্ধ আসছিল নাকে। ভালো করে লক্ষ্য করার সময়ই পায়নি সে। এতক্ষণে জুড়িকে 2 হাতে উঠিয়ে মুখোমুখি শূন্যে ঝুলিয়ে ধরল বীরন। কাল সন্ধ্যের পর থেকে এই প্রথমবার তার চোখে চোখ রেখে তাকিয়েছে জুড়ি। মেয়েটা এখনো কোথাও আছে ওই চোখের অতলে। খুব কষ্ট হচ্ছে তার। বীরন বুঝতে পারে। বুকে আঁকড়ে ধরে জুড়িকে।
জুড়িও তার ছোট্ট আঙুলগুলো মেলে ধরে বীরনের পিঠে। আসলে প্রাণ ফিরিয়ে দেয় না এই কুয়ো, শুধু কিছুক্ষণের জন্য শরীর ধরে পৃথিবীতে ফিরে আসতে দেয়, যেন নতুন শিকার ধরার টোপ। বলয়টা এখন সম্পূর্ণ হয়েছে। বীরনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে শঙ্কর। মুখ তুলে তার দিকে একবার চাইতে চোখাচোখি হলো। বীরনের চোখের দিকে তাকাতেই পায়ের তলায় একটা মৃদু কম্পন অনুভব করল সে। চোখের কালোটা কেমন বরফের মতো জমতে শুরু করেছে বীরনের। ঠোঁটে একটা হাড় হিম করা হাসি। হঠাৎ জুড়িকে কোলে নিয়েই কুয়োর মধ্যে ঢলে পড়ল সে। সবাই ঘটনার আকস্মিকতায় হুমড়ি খেয়ে পড়ল কুয়োর মুখে। নিচের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল সবার। একটা একটানা গম গম শব্দ কানে আসতে লাগলো। আদিবাসী লোকগুলো যাদের জুড়ি সঙ্গে করে নিয়ে এসেছে, তাদের একজন হেলে পড়ল নিচে। শঙ্করের হাত থেকে তার পিস্তলটা খসে পড়ল। গড়িয়ে পড়ল সে নিজেও। সম্মোহিতের মতো একে একে সবাই তলিয়ে যেতে লাগলো কুয়োর অন্ধকারে। এর কিছুক্ষণের মধ্যেই শুকনো পাতার মরমর থামল। থেমে গেল গম গম শব্দটাও। এক বিন্দু বাতাস নেই। আবার ছেয়ে গেল একটা প্রাগৈতিহাসিক নিস্তব্ধতা। শুনছিলেন দীপ্তনু চৌধুরীর লেখা খোখোশ। বীরনের ভূমিকায় সমাপন, ডাক্তার ময়ূখ, নার্স সোমশ্রী, ভদ্রমহিলার ভূমিকায় মঞ্জুরি, শঙ্কর কৌশিক, গল্পের কথক ও অন্যান্য ভূমিকায় সৌভিক। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দীপ্তনু চৌধুরী, সমাপন ও চিনেপটকা ফেসবুক গ্রুপকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।